আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কম্পিউটার চতুর্থ পর্বের সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। আজকের অনলাইন ক্লাস পরিচালনায় আমি তোমাদের সাথে আছি জুয়েল কুমার দাস, জুনিয়র ইনস্ট্রাক্টর, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ, আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, আকিজ সিটি, নওপাড়া, যশোর। আজকে আমি তোমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ পর্বের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সি শার্প প্রোগ্রামিং এর প্রোগ্রাম স্ট্রাকচার এবং বেসিক সিনট্যাক্স। আজকের ক্লাসের পরবর্তীতে তোমরা যে বিষয় সম্পর্কে জানতে পারবে তা হচ্ছে সি শার্প প্রোগ্রামিং এর প্রোগ্রাম স্ট্রাকচার সম্পর্কে তোমরা জানতে পারবে, সি শার্প প্রোগ্রামের যে ইনপুট আউটপুট যে মেথড আছে এবং সেই মেথড কিভাবে কাজ করে বা কি কি মেথড ব্যবহার করা হয় সে সম্পর্কে তোমরা জানতে পারবে। পাশাপাশি সি শার্প প্রোগ্রামের ভেরিয়েবল কি জিনিস বা কি কি ভেরিয়েবল ব্যবহৃত হয় এই ভেরিয়েবল ব্যবহার সম্পর্কে তোমরা শিখতে পারবে। সি শার্প প্রোগ্রামের নেম স্পেস কিভাবে ডিক্লেয়ার করতে হয়, নেম স্পেস কি জিনিস বা কেন ডিক্লেয়ার করতে হয় সেই সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে এবং পাশাপাশি সি শার্প প্রোগ্রামের যে বিভিন্ন কিওয়ার্ডস রয়েছে আর তার যে ইন্ডিভিজুয়ালি যে কাজ রয়েছে সে সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের অনলাইন ক্লাস। দেখো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সি শার্প প্রোগ্রামিং এর প্রোগ্রাম স্ট্রাকচার। আসলে আমরা সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিগত ক্লাসে অনেক কথাবার্তা বলেছি, সেখানে আশা করি তোমরা সেখান থেকে বুঝতে পেরেছো যে সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। আমরা সেখানে অন্যান্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সি শার্পের যে স্পেশাল ফিচারগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শিখব যে একটা সি শার্প প্রোগ্রাম রচনার ক্ষেত্রে সেখানে কি কি স্ট্রাকচার থাকে তার সেই সকল বিষয় সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আসলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার একটা প্রোগ্রাম রচনার জন্য স্ট্রাকচার কেন দরকার। দেখো যদি তোমাকে বলা হয় যে একটি বাড়ি বানাতে হবে, তাহলে তুমি নিশ্চয়ই একটা বাড়ির একটা ফ্রেম তুমি তৈরি করবা, একটা ডিজাইন তৈরি করবা বা একটা ডিজাইন চুজ করবা, তারপরে কিন্তু তুমি সেই বাড়িটাকে বাস্তবায়ন করবা। ঠিক সেক্ষেত্রে সেরকম এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম কিছু না। একটা সি শার্প প্রোগ্রামিং এ যখন একটা প্রোগ্রাম রচনা করবা তোমরা, তখন কিন্তু তার জন্য একটা প্রোগ্রাম ফ্রেম অর্থাৎ স্ট্রাকচার তোমাকে দাঁড় করাতে হবে। আর এখানে তোমাকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি তুমি একজন ভালো প্রোগ্রামার অর্থাৎ সি শার্পে একজন ভালো প্রোগ্রামার হতে চাও, তাহলে তোমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রোগ্রামের কি কি স্ট্রাকচার অবলম্বন করতে হয়, অর্থাৎ কোন ধাপগুলো অতিক্রম করতে হয় বা কোন ধাপের কি কাজ সেই সম্পর্কে তোমাকে আগে জানতে হবে। দেখো এখানে কি লিখেছে যে একটি পরিপূর্ণ সি শার্প মূলত কতগুলো কোডিং ব্লকের সমষ্টি। দেখো কোডিং ব্লকের সমষ্টি কথাটা তোমাদের মনে হয়তো প্রশ্ন তুলতে পারে। দেখো কেমন ব্লক আমরা অনেক সময় দেখি না যে রাস্তার পাশে লেখা থাকে ব্লক 9, ব্লক 10, তাহলে এক একটা পার্ট করা অর্থাৎ ডিভিশন করা। এখানে তেমনই একাধিক কোডিং থাকতে পারে, কিন্তু সেগুলো যদি এক একটা ব্লক আকারে থাকে দেখা যাচ্ছে কি, যেমন দেখো এই জায়গায় লিখেছি কি ক্লাস হ্যালো ওয়ার্ল্ড 1 এর আন্ডারে কি একটা কোডিং আছে, ক্লাস হ্যালো ওয়ার্ল্ড 2 এর আন্ডারে একটা কোডিং আছে। এরকম একাধিক কোডিং ব্লক, দেখো এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একাধিক ব্লকের সমষ্টি মূলত কিন্তু সি শার্প। এদের কিছু কোডিং কিন্তু ব্লক ঐচ্ছিক এবং কিছু কোডিং ব্লক আবার আবশ্যিক। তাহলে এদের কিছু কোডিং ব্লক কিন্তু তুমি এদের ইচ্ছা মতো এরা চলাফেরা করতে পারবে, অর্থাৎ চলাফেরা বলতে এখানে কি বলছে ইচ্ছা মতো কাজ করতে পারবে, তোমার ইচ্ছাধীন কাজ করাতে পারবা। আবার কিছু কোডিং ব্লক আছে কিন্তু ফিক্সড করা থাকে অর্থাৎ কম্পাইলারে, তোমার কিন্তু ইচ্ছা মতো তোমার কাজ করাতে পারবা না। ওকে যে ডিক্লেয়ার অর্থাৎ ওকে যা নোটিস করা আছে ও কিন্তু সেইভাবেই কিন্তু কাজটা করবে। তাহলে চলো আমরা একটু দেখে নিই যে সি শার্প প্রোগ্রামিং এর প্রোগ্রাম স্ট্রাকচারটা কি কি। দেখো প্রথমেই যে বিষয়টি আছে সেটি হচ্ছে নেম স্পেস ডিক্লারেশন অর্থাৎ নেম স্পেস। এই নেম স্পেস, নেম কথার অর্থ আমরা তো প্রথমেই বুঝতে পারছি একটা নাম ডিক্লেয়ার করতে বলছে মনে সম্ভবত। হ্যাঁ ঠিক তাই, আসলে এই নেম স্পেস হচ্ছে একটা প্রোগ্রামকে রচনার জন্য তাকে একটা নামে ডিক্লেয়ার করা। দেখো এখানে আমি কি করেছি যে নেম স্পেস হ্যালো সি শার্প অর্থাৎ হ্যালো সি শার্প নামে একটা প্রোগ্রামের নেম স্পেস নামে তাকে ডিক্লেয়ার করেছি। আর এই নেম স্পেস আসলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার নেম স্পেসের এই যে ডিক্লেয়ার করবো আমরা, কিন্তু এটা আসলে কি কাজ করে।
আসলে এখানে এই নেম স্পেস ডিক্লেয়ার না করলে তুমি এই যে আমি দেখো একটা প্রোগ্রামের ভেতরে এই যে ক্লাস হ্যালো ওয়ার্ল্ড 1 হ্যালো ওয়ার্ল্ড 2 এই যে অনেকগুলো ক্লাস ডিক্লেয়ার করেছি না, এরকম আরো অসংখ্য ক্লাস তুমি ডিক্লেয়ার করতে পারবা। কিন্তু এই ক্লাসগুলো কিন্তু দেখো এই ক্লাসটা এইখানে শুরু এখানে শেষ হয়ে যাচ্ছে, এই ক্লাসটা এখানে শুরু এখানে শেষ হয়ে যাচ্ছে। দেখো এই ক্লাস আর এই ক্লাসের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নাই বা এরা কিন্তু একে চিনতেছে না। তাহলে সমগ্র ক্লাসটাকে নিয়ে অর্থাৎ সবগুলো ক্লাসকে নিয়ে একত্রে কাজ করার জন্য তোমাকে একটা মানে ওয়ে রেখে যেতে হবে। তাহলে সেই ওয়েটার নামই হচ্ছে আসলে এই নেম স্পেস। এই নেম স্পেসকে যখন তুমি ডিক্লেয়ার করে যাবা তখন কিন্তু এই সকল ক্লাসগুলোকে একত্রিত করে নিয়ে কাজ করবে। তাই দেখো এখানে কি লিখেছে যে এই অংশটি একাধিক ক্লাসের সমন্বয়ে গঠিত। একটি নেম স্পেস ডিক্লারেশনে এক বা একাধিক ক্লাস থাকে। দেখো উদাহরণস্বরূপ এখানে আমরা যা বলেছিলাম যে নেম স্পেস হ্যালো সি শার্প নামে একটা নেম স্পেসকে আমি ডিক্লেয়ার করেছি। অন্যান্য সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যেমন দেখেছি কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয় এবং সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে শেষ করতে হয় এবং এর ভেতরে সকল কন্টেন্ট বা কোডিং থাকে, ঠিক তেমনই এখানেও কিন্তু তার ব্যতিক্রম কিছুই না। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছি এবং শেষ করেছি এবং এর ভেতরে দেখো যে ক্লাস হ্যালো ওয়ার্ল্ড 1, দেখো এই যে ক্লাস হ্যালো ওয়ার্ল্ড 2, এই যে হ্যালো ওয়ার্ল্ড 1 এইটা হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসের নামটাই হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড 1 আর এর আন্ডারে কিন্তু এই যে এইখানে অর্থাৎ এইটুকুতে তুমি এইটুকু না শুধু এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, তুমি তোমার ইচ্ছা মতো কিন্তু তোমার কোডিংটাকে সাজাতে পারবা। অন দ্য সেম ওয়ে যে হ্যালো ওয়ার্ল্ড 2 আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড 2 হচ্ছে আর একটা ক্লাসের নাম, এর আন্ডারেও কিন্তু তুমি অনেকগুলো কোডিংকে সাজাতে পারবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নেম স্পেস আসলে কি। সহজে যদি আমাদের কাছে কেউ জিজ্ঞেস করে এক কথায় উত্তর দেওয়ার জন্য যে অনেকগুলো ক্লাস নিয়ে কাজ করার সময় সকল ক্লাসগুলোকে একত্রে কাজ করানোর জন্য নেম স্পেসকে ডিক্লেয়ার করা হয়। দেখো পরবর্তী যে স্ট্রাকচার এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ক্লাস ডিক্লারেশন। ক্লাস ডিক্লারেশন এই অংশে আসলে কি কাজ? দেখো আমরা পূর্ববর্তী স্লাইডে দেখিয়েছিলাম যে ক্লাস হ্যালো ওয়ার্ল্ড 1 ক্লাস হ্যালো ওয়ার্ল্ড 2, ঠিক এখানেও কিন্তু সেই কথা, অর্থাৎ ওখানে ক্লাস ডিক্লেয়ার করা হচ্ছে কি এক একটা ক্লাসকে নাম দিয়ে বলে রাখা যে এই ক্লাসটার কাজ এই হবে, এই ক্লাসটার কাজ এই হবে। দেখো এখানে কি বলেছে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস ডিক্লারেশনের অংশে বিভিন্ন প্রকার ডাটা এবং মেথড থাকে। একটি ক্লাসে সাধারণত এক বা একাধিক মেথডও থাকতে পারে। তাহলে তোমার একটা ক্লাসের ভিতরে শুধু একটা নির্দিষ্ট কাজই হবে এমন কিন্তু কোনো কথা নেই, সেখানে অনেক কাজ হতে পারে। আর যেহেতু তুমি একাধিক কাজ করতে চাচ্ছ তাহলে তুমি একাধিক ডাটা বা একাধিক মেথডেরও প্রয়োজন তোমার হবে। আর এই ক্ষেত্রে কিন্তু তুমি এই পার্টে একাধিক ডেটা এবং একাধিক মেথড কিন্তু ব্যবহার করতে পারবা। দেখো পরবর্তী অর্থাৎ 3 নম্বরে যে স্ট্রাকচার এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ক্লাস মেথডস। একটি ক্লাসের অধীনে এক বা একাধিক মেথড থাকে। আমরা ইতিপূর্বে জেনেছি ক্লাস ডিক্লারেশন করার সময় যাদের মাধ্যমে বিভিন্ন প্রকার কাজ সম্পন্ন হয়ে থাকে, এই কথাটা কিন্তু আমরা ক্লাস ডিক্লারেশন করার সময় জেনে এসেছিলাম। আর এই মেথডগুলোর মাধ্যমে একটি প্রোগ্রামকে ছোট ছোট অংশে বিভক্ত করাই কিন্তু এই ক্লাস মেথডসের কাজ। তাহলে ক্লাস মেথডসের মূল কাজটা কি? একটা বড় প্রোগ্রামকে খুব ছোট ছোট অংশে বিভক্ত করে কাজ সম্পন্ন করাই হচ্ছে ক্লাস মেথডসের কাজ। দেখো পরবর্তী যে এলিমেন্টটি রয়েছে সেটি হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউটস। এটা তোমরা সকলেই জানো যে অ্যাট্রিবিউটস অর্থাৎ কি, অ্যাট্রিবিউট বলতে বোঝায় সাধারণত বিভিন্ন প্রকার ভেরিয়েবল বা ডাটার কোয়ালিটি। তার মানে একটা ক্লাসের ভেতরে ওই ডেটা বা ভেরিয়েবলগুলো কি অবস্থায় থাকবে বা কিভাবে ব্যবহৃত হবে সেটাই কিন্তু আসলে ক্লাস অ্যাট্রিবিউটসের কাজ। দেখো এখানে সেজন্য কি লিখেছে যে ক্লাস অ্যাট্রিবিউটস বলতে মূলত বোঝায় বিভিন্ন প্রকার ভেরিয়েবল, ডাটা ইত্যাদি ক্লাসে উপস্থিত থাকা। দেখো তারপরে যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এলিমেন্টটি রয়েছে সেটা হচ্ছে দ্য মেইন মেথড। কি নামটা শুনেই মনে হচ্ছে যে দ্য মেইন মেথড মানে কি মেইন অর্থাৎ প্রধান, তাই না? এখানে কিন্তু ঠিক তাই, এইটাই কিন্তু নেম স্পেসের পরে আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ মেইন ফাংশনকে কাজ করানো, অর্থাৎ যার ভিতরে কিন্তু তোমার সমস্ত যাবতীয় কাজ হবে। তাহলে সেটাই বলছে মেইন মেথড ডিক্লেয়ার করা আর কি। সাধারণত এই মেইন মেথডকে কিন্তু আমরা এন্ট্রি পয়েন্ট অর্থাৎ শুরুর বিন্দু বলতে পারি, তাই না? অর্থাৎ প্রারম্ভ বিন্দু এরকম বলতে পারি, যেখান থেকে শুরু করব আমি প্রোগ্রাম লেখাটা শুরু করব, প্রোগ্রামের কাজ করাটা শুরু করব। দেখো এখানে কিন্তু আমি একটা মেইন মেথডের সিনট্যাক্স তোমাদের দিয়ে দেখিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা মেইন মেথডকে কিভাবে ডিক্লেয়ার করা হয়। প্রথমে লিখতে হয় স্ট্যাটিক ভয়েড মেইন ফার্স্ট ব্র্যাকেট স্ট্রিং সেকেন্ড থার্ড ব্র্যাকেট arg ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ।
অর্থাৎ স্ট্যাটিক ভয়েড মেইন, অর্থাৎ মেইন ফাংশন ইন্টিজার মেইন হয়, ভয়েড মেইন হয়, এরকম বিভিন্ন মেইন ফাংশন, স্ট্যাটিক ভয়েড মেইন, স্ট্রিং, arg এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ। এইটাই কিন্তু আসলে দ্য মেইন মেথড, অর্থাৎ এইভাবে একটা মেইন মেথডকে ডিক্লেয়ার করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তারপরে যে বিষয়টা আছে সে স্ট্রাকচার এলিমেন্টটা হচ্ছে দ্য স্টেটমেন্টস অ্যান্ড দ্য এক্সপ্রেশনস। এই অংশে মূলত কি করা হয়, বিভিন্ন প্রকার স্টেটমেন্ট এবং বিভিন্ন প্রকার এক্সপ্রেশন নিয়ে। স্টেটমেন্ট বলতে আমরা কোনগুলোকে বুঝবো, ওই যে ইনপুট আউটপুট গ্রহণ করার জন্য আমরা সি ল্যাঙ্গুয়েজে যে লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করেছিলাম, যে স্ক্যানএফ, প্রিন্টএফ, এইগুলো হচ্ছে আসলে স্টেটমেন্ট এখানে। আর এক্সপ্রেশন কোনগুলো, আমরা সি ল্যাঙ্গুয়েজে যে কন্ডিশনাল অপারেটর করেছিলাম সেখানে কি ছিল, ফর লুপ, মানে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, কেস, সুইচ ইত্যাদি ইত্যাদি। এইগুলো আসলে এই যে জিনিসগুলো নিয়ে কাজ করে কিন্তু আসলে এই স্টেজটা। আর এই স্টেজের সকল কাজগুলো কোথায় হবে, এই মেইন ফাংশনের ভেতরে। কারণ একটা প্রোগ্রামে বিভিন্ন প্রোগ্রামটাকে সাবলীল বা সহজ সরল করার জন্য কিন্তু আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো বা কোনো প্রোগ্রামের ইনপুট আউটপুট নেওয়া বা দেখার জন্য আমরা কিন্তু এই বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশন ব্যবহার করে থাকি। অর্থাৎ এইগুলো কিন্তু আসলে আমাদের এই মেইন ফাংশনের ভেতরকার একটা বস্তু। এবং সর্বশেষ যে এলিমেন্টসটা রয়েছে স্ট্রাকচারের জন্য সি শার্পের, সেটা হচ্ছে কি কমেন্টস। একজন প্রোগ্রামার যখন প্রোগ্রাম রচনা করে তখন তার প্রোগ্রামটা অনেক বড় হতে পারে। এখন কোন প্রোগ্রামটা আসলে কতটুকু, অর্থাৎ আমি যখন কোডিং করব আমার কোডিংটা অনেক বড় হতে পারে। সেক্ষেত্রে আমি যদি একটা জায়গায় লিখে রাখতে পারি উপরে নোট দিয়ে, আমরা যেমন পরীক্ষার খাতায় কোনো কিছুকে নোট আকারে লিখি, অর্থাৎ উপরে একটা কি হেডিং দিই, ঠিক সেইভাবে আমি যদি লিখে রাখি যে এইটা হচ্ছে আমার এই পার্টির জন্য, এইটা হচ্ছে এই পার্টির জন্য, তো সেক্ষেত্রে কিন্তু তুমি একটা কমেন্টস ব্যবহার করতে হবে। আবার তুমি কিন্তু সেই কমেন্টসটাকে আউটপুট ফোল্ডারে অর্থাৎ আউটপুট ফাইলে কিন্তু সেটাকে দেখতে চাচ্ছ না। তাই সেক্ষেত্রে তোমাকে এক্ষেত্রেও কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো তোমার কমেন্টস ব্যবহার করার সুবিধা রয়েছে। দেখো এই যে সি শার্প প্রোগ্রামের সুবিধার জন্য বিভিন্ন প্রকার কমেন্টস ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখো এখানে একটা কমেন্টস লেখা হয়েছে যে সি শার্প প্রোগ্রাম স্ট্রাকচার, ঠিক একটা কমেন্টসকে কিন্তু এইভাবে লিখতে হয়। তাহলে আমি আশা করব যে তোমরা সি শার্প প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচার ছিল সেটা এত সময় মনে হয় মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। এই যে 7টি মৌলিক বিষয়বস্তু একটি সি শার্প প্রোগ্রাম রচনার ক্ষেত্রে, এই 7টি মৌলিক বিষয়বস্তু কিন্তু তোমাদের যখন তোমরা ভিজুয়াল স্টুডিওতে প্রোগ্রাম রচনা করবা সি শার্পে, তখন কিন্তু তোমাদের সর্বক্ষণিক এই জিনিসগুলো লাগবে। তাই তোমাদেরকে কিন্তু খুব সুন্দর করে এই জিনিসটাকে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা একটু দেখি যে সি শার্প প্রোগ্রামে ইনপুট বা আউটপুট মেথড। দেখো সি শার্প প্রোগ্রামে বিভিন্ন প্রকার ইনপুট বা আউটপুট মেথড থাকে। কিন্তু আমরা দেখেছি না যে একজন ইনপুট আর আউটপুট মেথডটা কি আসলে। আমরা দেখেছি যে একটা ইউজার সে একটা ইনপুট দিল, সেটাকে প্রসেসিং করার পরে তার ফলাফল স্বরূপ একটা আউটপুট দেখালো। এই যে এই জিনিসটা যদি না থাকে, অর্থাৎ ইনপুট আউটপুটের ব্যাপারটা যদি না থাকে, তাহলে কিন্তু একটা প্রোগ্রাম আসলে অনেক মানে খারাপ বলে মনে হয় আমার কাছে। কেননা যদি সেখানে ইউজার কিছু না দিতে পারে, সে তার রিপ্লাই কিছু না পায়, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না। অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামেই কিন্তু তুমি দেখবা একজন প্রোগ্রামার ইনপুট এবং আউটপুটের জন্য জায়গা রাখে। অর্থাৎ কারণ তুমি তো প্রোগ্রামটা তৈরি করতেছো কম্পিউটার নির্ভর না, অর্থাৎ মানুষ নির্ভর, হিউম্যান নির্ভর, তাই না? তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইনপুট আর আউটপুটের জন্য একটা মেথড এখানে ইউজ করতে হবে। দেখো কি লিখেছে, যে আমরা দেখতে পাচ্ছি সি শার্প প্রোগ্রামের ক্ষেত্রে অন্যান্য প্রোগ্রামের মতো একজন ইউজার থেকে ডাটা গ্রহণ, তার মানে আমি যদি কম্পিউটারের কিবোর্ড থেকে কোনো ডেটা কম্পিউটারকে প্রেরণ করি, সেটাই হচ্ছে ডাটা গ্রহণ করতেছে এবং ওই ডাটাটাকে প্রসেসিং করার পর তার ফলাফল কিন্তু আমার সামনে শো করতেছে। আর এই যে প্রসেস করা অর্থাৎ ডাটা গ্রহণ থেকে প্রসেসিং করে ফলাফল প্রদর্শন, এটা সাধারণত সি শার্প দুইটা মেথডের মাধ্যমে কাজ করে। সেই মেথড দুটি কি কি, একটা হচ্ছে সি শার্প প্রোগ্রামিং ইনপুট মেথড এবং একটা হচ্ছে সি শার্প প্রোগ্রামিং আউটপুট মেথড। তাহলে চলো আমরা একটু দেখি এই বিস্তারিত বিষয় সম্পর্কে, যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন আমরা দেখেছিলাম ইনপুট আউটপুট মেথডগুলো কেমন আর এই ক্ষেত্রে কেমন হতে পারে, সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো সি শার্প প্রোগ্রামের ইনপুট মেথড, এই যে সি শার্প প্রোগ্রামের ইনপুট মেথড যদি বলতে হয় সর্বপ্রথম, অর্থাৎ সি শার্প প্রোগ্রামের ইনপুট মেথড বলতে যে একজন ইউজারের কাছ থেকে যখন একটা প্রোগ্রাম তোমার ইনপুট গ্রহণ করবে, তার জন্য সে সর্বপ্রথম যে ইনপুট মেথডটিকে ব্যবহার করবে সেটা হচ্ছে এই যে রিড লাইন,
এই রিড লাইন মেথডটি, এটি কিন্তু সি শার্পের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ইনপুট নেওয়ার মেথড। এই রিড লাইন মেথড, এই রিড লাইন মেথডটা কিন্তু কনসোল ক্লাসের অন্তর্ভুক্ত একটি মেথড। মনে থাকবে না তোমাদের কি বলেছি আমি, এটি একটি কনসোল ক্লাসের অন্তর্ভুক্ত একটি মেথড। শুধুমাত্র এই রিড লাইন না, কনসোল ক্লাসের অন্তর্ভুক্ত আরো দুইটি মেথড রয়েছে, সেটা হচ্ছে রিড কি মেথড এবং রিড মেথড। দেখো তাহলে আমরা একটু দেখি যে রিড লাইন মেথড, এই মেথডটার মূলত কাজ কি। এই রিড লাইন মেথডটা হচ্ছে তুমি যে লাইনে ইনপুট গ্রহণ করবা তার পরবর্তী লাইনের লেখাটা সে পড়তে পারবে। আর এই মেথডের মাধ্যমে তুমি যে স্ট্রিংকে গ্রহণ করবা সেই স্ট্রিংকেই আবার সে রিটার্ন করবে। সহজ কথায় যদি আমি বলতে চাই যে কি, দেখো এখানে বলেছে যে এই রিড লাইন মেথডে যে লাইনে ইনপুট গ্রহণ করা হয়, মানে তুমি মনে করো যে এই লাইনে একটা ইনপুট গ্রহণ করলে, তাহলে তার পরবর্তী লাইনের লেখা সে পড়তে পারবে। তার মানে এই লাইনটা সে কিন্তু পড়তে পারবে। তার মানে তুমি যদি ইনপুট নাও এই লাইনটা, সে কিন্তু পরবর্তী লাইনটা পড়তে পারবে। আবার কি বলেছে যে এই মেথডের মাধ্যমে তুমি যে স্ট্রিংটাকে গ্রহণ করেছিলে সে কিন্তু আবার সেই স্ট্রিংটাকেই সে রিটার্ন করবে। তাহলে রিড লাইন ইনপুট নেওয়ার যে সি শার্পের মেথডটা, সেটা মনে হয় তোমরা আশা করি বুঝতে পেরেছো। দেখো পরবর্তী যে ইনপুট মেথডটি রয়েছে সেটা হচ্ছে রিড কি মেথড। এই রিড কি মেথড ব্যবহারকারী কিন্তু কি হয়, এই মেথড ব্যবহারকারী কি চাপ দিলেই কিন্তু কাজ করে না। অর্থাৎ এই জন্য রিড কি মেথডকে কিন্তু সেই সকল স্থানেই ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হবে, যেখানে ব্যবহারকারী কোন স্ক্রিনকে হোল্ড করে রাখতে চায়। তার মানে আমি ধরো এই যে স্ক্রিনটাকে হোল্ড করে রাখতে চাচ্ছি, যে তুমি এটার উপরে ক্লিক করলেও কোথাও সরবে না, বা এখানে যে সকল ডাটাগুলো সুন্দর করে সাজানো আছে এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এই রিড কি মেথডটাকে ব্যবহার করতে পারবা, কারণ এখানে কিন্তু ইউজার ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবে না এই পেজটার কোনো কন্টেন্টকে। দেখো তৃতীয় যে সি শার্পের প্রোগ্রামের যে ইনপুট মেথডটি রয়েছে সেটা হচ্ছে রিড মেথড। এই মেথডের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এই মেথডে যে লাইনে ইনপুট গ্রহণ করা হয় তার পরবর্তী ক্যারেক্টার কিছু পড়তে পারে। অর্থাৎ তুমি এই লাইনে নিলে তার পরবর্তী যে ক্যারেক্টারটা থাকবে সেটাকে সে পড়তে পারবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সি শার্প প্রোগ্রামের ইনপুট মেথড তিনটি আসলে কি। অর্থাৎ এই তিনটি মেথড, অর্থাৎ রিড লাইন মেথড, রিড কি মেথড এবং রিড মেথড, এই তিনটি মেথডকে ব্যবহার করে কিন্তু আসলে সি শার্প একজন ইউজারের কাছ থেকে কি করে, ইনপুট গ্রহণ করে। দেখো পরবর্তীতে সি শার্প প্রোগ্রামের আউটপুট মেথড কে দেখানো হয়েছে এখানে। আমরা একজন ইউজারের কাছ থেকে ইনপুট গ্রহণ করলাম, এবার তাকে ডেটাটাকে প্রসেস করার পর তাকে এবার আউটপুট দেখাতে হবে। আর এই সি শার্পে আউটপুট দেখার জন্য সাধারণত দুটি গুরুত্বপূর্ণ মেথড রয়েছে। সেই মেথড দুটি কি কি, একটা হচ্ছে রাইট লাইন মেথড আর একটা হচ্ছে রাইট মেথড। এই যে রাইট লাইন মেথড, এই মেথডটা আসলে কি কাজ করে। রাইট লাইন মেথডের কাজটা হচ্ছে এই মেথডের ক্ষেত্রে আউটপুট ফলাফলে প্রদর্শন করে, তবে প্রতিটি পৃথক পৃথক আউটপুট নতুন নতুন লাইন তৈরি করে। তার মানে এক একটা আউটপুটের জন্য এক একটা লাইন, অর্থাৎ নতুন নতুন লাইন করে প্রত্যেকটা আউটপুটকে পৃথক পৃথক ভাবে শো করবে একজন ইউজারের সামনে। আর এক্ষেত্রে দেখো আরেকটা আউটপুট মেথড আছে কি, রাইট মেথড। এই মেথডের কাজটা হচ্ছে কি, সবগুলো ইনপুটকে একটা লাইনে এনে একই স্থানে সে কিন্তু একজন ইউজারের সামনে প্রদর্শন করবে। তাহলে দেখো রাইট লাইন আর রাইট, এই দুটো আউটপুট মেথডের মধ্যে পার্থক্য কোথায়, যে এই যে রাইট লাইন মেথডটা হচ্ছে প্রত্যেকটা আউটপুটকে সে নতুন লাইন তৈরি করে পৃথক পৃথক জায়গা দিয়ে একজন ইউজারের সামনে শো করবে। আর এই রাইট মেথডটা, রাইট আউটপুট যে মেথডটা আছে, এটা কিন্তু সবগুলো আউটপুটকে একই সাথে একটা লাইনে এনে প্রদর্শন করবে। তাহলে আশা করি তোমরা সি শার্প প্রোগ্রামের যে আউটপুট মেথড রয়েছে সে সম্পর্কে বুঝতে পেরেছো। দেখো পরবর্তীতে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে সি শার্প প্রোগ্রামিং ভেরিয়েবল। আমরা সকলেই জানি যে ভেরিয়েবল শব্দের আবিধানিক অর্থ কি, পরিবর্তনশীল, তাই না? আচ্ছা দেখো ভেরিয়েবল আসলে কি। ভেরিয়েবলটা হচ্ছে কি, যখন একজন প্রোগ্রামার কোনো ডেটাকে সংরক্ষণ করার দরকার হয় প্রোগ্রামের ভিতর, সে কিন্তু সঠিক মেমোরি লোকেশনটাকে না বলে যদি তাকে একটা নাম দিয়ে তার ভেতরে ডেটাটাকে রেখে দেয়, তাহলে সেটাকেই বলা হয় যে ভেরিয়েবল সহজ কথায়। অর্থাৎ আমি কি বললাম, যে যখন একজন প্রোগ্রামার তার প্রোগ্রামে ব্যবহার করার জন্য কিছু তথ্যকে কোথাও রাখতে চাচ্ছে, কিন্তু তথ্যটা কোথায় থাকবে সেটা কিন্তু সে মেমোরির লোকেশন বা সেল নাম্বারটা কিন্তু সে জানে না,
অর্থাৎ সে সেই সেল নাম্বারটা না দিয়ে তার আন্ডারে যদি একটা নাম দিয়ে আর তার ভিতরে যদি সেই ডাটাটাকে রাখে, তাহলে সেটাকেই বলবো আমরা ভেরিয়েবল। দেখো এখানে কি লিখেছে, কোনো প্রোগ্রাম রচনা করার সময় যদি মেমোরিতে কোনো ডাটা সংরক্ষণ করার দরকার হয়, আমি ওই যে বলেছিলাম যে কোনো ডাটাকে সে রাখতে চাচ্ছে, তবে প্রোগ্রামার মেমোরির প্রকৃত সেল অ্যাড্রেস ব্যবহার না করে, তার মানে সে কিন্তু মেমোরির কোথায় থাকতেছে সেই প্রকৃত সেল অ্যাড্রেসটা ব্যবহার করতেছে না। কি ব্যবহার করবে তাহলে? তার পরিবর্তে মেমোরি সেল এর একটা নাম প্রদান করে থাকে। তার মানে ওই সেলটাকে সে একটা নাম দিল, মনে করো সাপোজ ABC এরকম একটা নাম দিল, এবং ওই নামের অধীনেই যদি ডাটা সংরক্ষিত থাকে, তার মানে ধরলাম আমি A=10, তার মানে কি এখন 10 এই সংখ্যাটা কোথায় আছে, এর ভিতরে আছে, এই তাকেই বলা হচ্ছে কি ভেরিয়েবল। দেখো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কিন্তু সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত দুই ধরনের ভেরিয়েবল আমরা দেখতে পাই, সেটা কি কি, লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল। দেখো লোকাল ভেরিয়েবল, নামটা শুনে বুঝতে পারতেছি যে লোকাল গাড়িগুলো কেমন হয়, স্বাভাবিক একটা নির্দিষ্ট রুটে চলে, তাই না? আর গ্লোবাল কোনো কিছু যেমন কি বিমান টিমান এগুলো, তাই না? লোকাল গাড়িগুলো কি হয় যে আমার নির্দিষ্ট একটা এলাকা আছে, যে কিছু যশোর খুলনা এরকম আর কি। তা ঠিক এখানেও কিন্তু তাই, যে যদি কোনো মেথডের অভ্যন্তরে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করো তুমি, তাহলে কিন্তু ওই ভেরিয়েবলটা কিন্তু শুধুমাত্র এই মেথডের আন্ডারেই কিন্তু কাজ করবে, এই ভেরিয়েবলটা কিন্তু অন্য কোনো মেথডের ভিতরে কাজ করবে না। অর্থাৎ কোনো মেথডের আন্ডারে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলে সেই ভেরিয়েবল অনলি ফর ওই মেথডের জন্য কাজ করবে, অন্য কোনো ভেরিয়েবলে গেলে অন্য কোনো মেথডে গেলে কিন্তু ওই ভেরিয়েবলটা কাজ করবে না। দেখো এখানে কি লিখেছে, মেথডের অভ্যন্তরে যদি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়ে থাকে তবে তাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। আর এই ধরনের ভেরিয়েবল শুধুমাত্র ওই মেথডের মাঝেই ব্যবহার করা যায় এবং উক্ত মেথডের বাইরে ওই লোকাল ভেরিয়েবলের কোনো কার্যকারিতা থাকে না। কারণ যা বলেছিলাম যে এই ভেরিয়েবলটা আমি যদি বাইরে নিয়ে আসি, সে কিন্তু বাইরের কোনো মেথডের জন্য কাজ করবে না। দেখো উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে এখানে বাংলাদেশ নামক একটা ক্লাসে বা একটা মেথড, সেখানে তার আন্ডারে কি আছে, ইন্টিজার টাইগার, অর্থাৎ এখানে আইএনটি মানে ইন্টিজার টাইপের, অর্থাৎ পূর্ণ সংখ্যা মানে টাইগার। এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি আমি, ইন্টিজার টাইপের টাইগার নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এই ভেরিয়েবলটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নামক এই যে মেথডটা, এই মেথডের ভেতরেই কাজ করবে। কিন্তু এখানে যদি আরো অনেকগুলো মেথড থাকতো, সাপোজ এর নিচে যদি আরো অনেকগুলো মেথড থাকতো, তাহলে কিন্তু সে অর্থাৎ এই যে টাইগার নামক ইন্টিজার টাইপের যে ভেরিয়েবলটা, সেখানে কিন্তু কাজ করবে না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে লোকাল ভেরিয়েবলটা কি। আসলে লোকাল ভেরিয়েবলটা কি, তাইলে সেই লোকাল বাসের মতোই একটা নির্দিষ্ট রুটে যেমন থাকে, ঠিক এখানেও কিন্তু তাই একটা নির্দিষ্ট মেথডের মধ্যেই কিন্তু কাজ করে। দেখো পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। বলেছিলাম যে গ্লোবালি কথার অর্থ কি, অর্থাৎ সমগ্র বিশ্বব্যাপী, তাই না? ঠিক সেরকমই কিন্তু, অর্থাৎ তার কিন্তু ইন্টারন্যাশনাল রুট, অর্থাৎ যেমন বিমানগুলো ওর কি নির্দিষ্ট কোনো আছে? হ্যাঁ, তারপরেও বলবো কি যে হ্যাঁ স্যার আছে, অমুক বিমান কিন্তু আর অমুক জায়গায় যায় না। যেমন লোকাল সাইডে যেগুলো মানে পরিবহন করে সেগুলো কিন্তু অন্যান্য কোথাও যায় না। তারপরেও বিষয়টা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ এখানে কিন্তু বোঝাচ্ছে যে গ্লোবালি কাজ করবে। তার মানে কি, যদি একটা ভেরিয়েবল কোথাও ডিক্লেয়ার করো, সেটা দেখা যাচ্ছে ওর আন্ডারে একাধিক মেথড থাকলেও সেই মেথডের ভেতরে যখন তুমি ওই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করবা, ও কিন্তু ঠিক ওকে চিনে নেবে যে হ্যাঁ ওকে তো আগে ডিক্লেয়ার করা ছিল কোথাও না কোথাও। দেখো সেজন্য এখানে কি লিখেছে, যে কোনো মেথডের বাইরে যদি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়ে থাকে তবে তাকে গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। এই ভেরিয়েবল যে কোনো মেথডের সাহায্যে ব্যবহার করা যেতে পারে। তার মানে কি বলেছে, যদি কোনো মেথডের বাইরে, তার মানে কোনো নির্দিষ্ট কোনো মেথডের ভেতরে না, অর্থাৎ যদি মেথডের বাইরে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয় তাহলে সেটা কিন্তু সকল মেথডের ভেতরে কাজ করবে। দেখো এখানে উদাহরণস্বরূপ যে ইন্টিজার এবিসি, অর্থাৎ এবিসি নামক তিনটা ভেরিয়েবল কিন্তু ইন্টিজার টাইপের এখানে ডিক্লেয়ার করা হয়েছে, এবং বাংলাদেশ নামক একটা মেথড এখানে কল করা হয়েছে। কিন্তু এই ভেরিয়েবলগুলো এরকম আরো অনেকগুলো মেথড এখানে থাকতে পারে, কিন্তু সবগুলো মেথডের ভিতরে কিন্তু সে কাজ করবে। তোমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু গ্লোবাল ভেরিয়েবলকে ডাইরেক্টলি কি করে না, সমর্থন করে না। আমি আবারও বলছি, সি শার্প সরাসরি গ্লোবাল ভেরিয়েবলকে সমর্থন করে না। তাহলে আশা করি তোমরা মোটামুটি যে সি শার্প প্রোগ্রামিং এ ভেরিয়েবলের যে বিষয়টি রয়েছে সেটা সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো। আচ্ছা, পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে সি শার্প প্রোগ্রামে নেম স্পেসের বর্ণনা। আমি প্রথম স্লাইডে নেম স্পেস সম্পর্কে মোটামুটি কিছু কথা বলেছিলাম,
দেখো এখানেও সেই একই কথাবার্তাগুলো আছে। যে নেম স্পেস কি বলেছে দেখো, যে নেম স্পেস হলো মূলত কতগুলো প্রয়োজনীয় ক্লাসের সমষ্টি। তার মানে এখানে মূলত কতগুলো প্রয়োজনীয় ক্লাসের সমষ্টি। আমরা ওই যে প্রথমে কি করেছিলাম, যে ক্লাস হ্যালো ওয়ার্ল্ড 1, ক্লাস হ্যালো ওয়ার্ল্ড 2, এখানে দেখো সেই যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোর সমষ্টি হচ্ছে কি নেম স্পেস, তাই না? আমি কি বলেছিলাম, যে সকল ক্লাসগুলো, যেমন কি সাপোজ একটা স্কুলে একটা ক্লাসের নাম হয় ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, কিন্তু ধরো সবগুলা মিলায় কি হয়, একটা স্কুল তৈরি হয় না? সাপোজ একটা স্কুলের নাম হয়, যেমন আমাদের কি আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বাকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এখানে কি কম্পিউটার একটা ডিপার্টমেন্ট, সিভিল একটা ডিপার্টমেন্ট, মেকানিক্যাল একটা ডিপার্টমেন্ট, এই সবগুলো ডিপার্টমেন্টকে মিলাই কিন্তু আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। ঠিক সেম ভাবে নেম স্পেসের কাজটা কিন্তু তাই, অর্থাৎ এখানে অনেকগুলো ক্লাস থাকতে পারে আর সেই সকল ক্লাসের সমষ্টি হচ্ছে কি এই নেম স্পেস। দেখো পরবর্তীতে আমরা কি দেখছি এখানে, যে এখানে পরস্পর সংশ্লিষ্ট কতগুলো ক্লাসকে একত্রিত করে নেম স্পেস গঠন করা হয়ে থাকে। তার মানে কি বলছে, পরস্পর সংশ্লিষ্ট কতগুলো ক্লাসকে একত্রিত করে। তার মানে ওই যে বলেছিলাম না, সাপোজ আমাদের ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টা, যে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেক্সটাইল, এই সবগুলোকে মিলাই কি এইআই, তাই না? ঠিক সেই কথা বলছে, একত্রিত করে, অর্থাৎ এইআই অর্থাৎ কি নেম স্পেস গঠন করা হয়। দেখো এখানে একটি নেম স্পেসকে ডিফাইন করার যে নিয়মাবলী সেটা আমি দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে কি লিখেছি, নেম স্পেস, পরবর্তীতে নেম স্পেস আন্ডারস্কোর নেম, অর্থাৎ এইটা কি, যে একটা নেম স্পেসের নাম। তারপর সেই সেম ভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছি, শেষ করেছি, এবং মাঝখানে কোড ডিক্লারেশনে একটা পার্ট রেখেছি, অর্থাৎ এখানে তুমি কোডিং করবা। দেখি এখানে তাহলে কি, নেম স্পেস হলো কি একটা কিওয়ার্ড, আর এই যে নেম স্পেস নেম, এটা কি নেম স্পেসের একটা নাম। আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে এখানে কি করতে পারবা, তুমি কোড ডিক্লেয়ার করতে পারবা। তাহলে আশা করি তোমরা সি শার্প প্রোগ্রামের যে নেম স্পেস ডিক্লেয়ার করা বা নেম স্পেস কি জিনিস সেটা সম্পর্কে এত সময় মোটামুটি একটা ধারণা তোমাদের ভিতর জন্মে গেছে বলে আশা করব। দেখো পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সি শার্প প্রোগ্রামের বিভিন্ন কিওয়ার্ডস। দেখো সি শার্প প্রোগ্রামের বিভিন্ন কিওয়ার্ডস, আসলে তোমাদের কাছে যদি বলা হয় যে কিওয়ার্ডসটা কি, কিওয়ার্ডসটা হচ্ছে কি জানো, যে একটা কিওয়ার্ডস হচ্ছে কম্পাইলার কর্তৃক কিছু সংরক্ষিত শব্দ, যে শব্দগুলোরে তুমি কোনো মেথড বা প্রোগ্রামের মাঝে যদি ডিক্লেয়ার করো তাহলে ও কিন্তু ওই যে কম্পাইলারের ভিতরে যে নামে ছিল ওই নামে ওর আন্ডারে কিন্তু কিছু কার্যাবলী ওর জন্য ডিক্লেয়ার করা ছিল, ও কিন্তু সেই কাজটাকে কমপ্লিট করবে। অর্থাৎ দেখো এখানে কি লিখেছে এরা, যে সি শার্প প্রোগ্রামে কিওয়ার্ডস হলো কম্পাইলার কর্তৃক কিছু সংরক্ষিত শব্দ যাদেরকে কম্পাইলার সরাসরি শনাক্ত করতে পারে এবং তার বিপরীতে পূর্ব হতে নির্ধারিত কিছু কাজ সম্পাদন করে থাকে। তার মানে আমি কি বলেছিলাম, কোন একটা প্রোগ্রামে যদি আমি একটা কিওয়ার্ডসকে ব্যবহার করি তার আন্ডারে কম্পাইলারের কাছে কিছু নির্ধারিত কাজ রাখা আছে, যখনই তুমি ওই কিওয়ার্ডটাকে ডিক্লেয়ার করবা তখন কিন্তু ওর আন্ডারে থাকা যে কাজগুলো আছে সেগুলোকে সে সহজেই চিনতে পারবে এবং সেই কাজগুলোকে সে সহজেই সম্পাদন করবে। দেখো সি শার্প প্রোগ্রামিং এ সমর্থিত কিছু কিওয়ার্ডস আমি এখানে দেখিয়েছি, যে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, ইফ, এলস, ডু, হোয়াইল। এখানে ইন্টিজার, ইন্টিজার এই যে কথাটা, এই আইএনটি, এই কথাটা কিন্তু কম্পাইলের কাছে আছে, আর এর আন্ডারে ওকে বলে দেওয়া হয়েছে যে তুমি যদি কোনো পূর্ণ সংখ্যাকে পাও তাহলে তাকে তুমি প্রসেস করবা। তাহলে দেখো এই ইন্ট, যখন তুমি আইএনটি লিখছো তখন কিন্তু কম্পাইলারের কাছে ও একটা পরিচিত নাম, কারণ কম্পাইলারের কাছে এই আইএনটি বা সিএইচএআর, ক্যারেক্টার, ফ্লোট, দশমিক, ঠিক আছে, এই যে নাম্বারগুলো আছে, ইফ, এলস, ডু, হোয়াইল, এই যে বিষয়গুলো, এই যে সিম্বলগুলো বা কিওয়ার্ডসগুলো, এইগুলো কিন্তু কম্পাইলার ওকে চেনে, আর এবং এদের প্রত্যেকটার জন্য নির্দিষ্ট করে এক একটা কাজ এদের আন্ডারে কিন্তু আইডেন্টিফাই করা আছে। এবং যখন তুমি আইএনটি বা ক্যারেক্টার বা ফ্লোট এই কিওয়ার্ডসগুলো ব্যবহার করবে তখন কিন্তু ওর আন্ডারে থাকা যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু করে দিবে অটোমেটিক্যালি। দেখো এখানে তোমাদেরকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে কিওয়ার্ড সমূহ কখনোই কিন্তু কোনো কিছুর নাম বা আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যায় না। তবে তুমি যদি কিওয়ার্ড সমূহকে আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে চাও তবে তার পূর্বে কিন্তু তোমাকে কি লিখতে হবে, @, মনে রাখবা যে @ ব্যবহার করতে হয়। যদি তুমি তাকে আইডেন্টিফায়ার হিসেবে, অর্থাৎ এই কিওয়ার্ডসগুলোকে যদি আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করাতে চাও তাহলে তার পূর্বে তোমাকে @ ব্যবহার করতে হবে। তাহলে আশা করব তোমরা সি শার্প প্রোগ্রামের যে কিওয়ার্ডস ছিল সেই কিওয়ার্ডসগুলো কি বা কিভাবে কাজ করে সে সম্পর্কে একটা ধারণা পেয়েছো। দেখো আজকের ক্লাসের
পরবর্তীতে তোমাদের যে বাড়ির কাজটা থাকবে সেটা হচ্ছে, এত সময় তোমাদের যে জিনিসগুলো আমি শিখালাম সেটা হচ্ছে যে তোমাদের প্রোগ্রাম স্ট্রাকচার সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, এবং তার যে ইনপুট আউটপুট মেথড বা ভেরিয়েবল কিভাবে ব্যবহার করতে হয়, বা তার ডিক্লেয়ার কিভাবে করতে হয়, একটা প্রোগ্রামের নেম স্পেস কিভাবে বর্ণনা করতে হয়, তার বেসিক সিনট্যাক্স, এবং যে কিওয়ার্ডসগুলো সর্বশেষ, এবং তার যে কাজ, এই জিনিসগুলো তোমরা বাসায় কিন্তু সুন্দরভাবে পড়বা। পড়ার পরবর্তীতে আজকের ডেট দিয়ে খাতায় লিখে রাখবা। পরবর্তীতে যখন প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা আমাকে সেই জিনিসগুলোকে দেখাবা, আমি তোমাদেরকে মার্কিং করে দেব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে আগামী দিনের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।